ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় বাংলার কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, আগামীকাল ৪ঠা মে এবং ২৯৪ কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে না। ২৯৩ কেন্দ্রে নির্বাচনের যে ফল ঘোষণা, সেই ফল ঘোষণা হবে, কারণ একমাত্র কেন্দ্র ফলতা যেখানে ২১শে মে পুনর্নির্বাচন। আর তাই ফলতায় ফেল কমিশনের বজ্র আঁটুনি। ফলতা বিধানসভায় ফের ভোট কমিশনের, ২১শে মে ফের ভোটের লাইনে ফলতাবাসী। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, একটা এই যে পুনর্নির্বাচন হবে ফলতায়, তারপরে একাধিক প্রশ্ন উঠে আসে। দেখো, প্রশ্ন উঠেই আসে একদম। তার কারণ অবশ্যই এখানে কমিশনের গাফিলতি বা কমিশনের তরফে যারা যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির প্রশ্ন উঠে আসছে। তার কারণ কমিশনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল ভোট গ্রহণে, যাতে নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়। কিন্তু তারপরেও ফলতা বিধানসভার প্রায় ৭০টি কাছাকাছি বুথে যেভাবে অভিযোগ উঠে এসেছে যে বুথগুলি থেকে ভিডিও ওয়েবকাস্টিংয়ের ভিডিও তারা পাচ্ছেন না একাধিক সময়ের, অর্থাৎ দেখা যাচ্ছে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হলেও দেখা যাচ্ছে ১ ঘন্টা ১.৫ ঘন্টার ওয়েবকাস্টিংয়ের ভিডিও ফুটেজ মিসিং রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে ইভিএমে সেলোটেপ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, কিন্তু এই অভিযোগের কেন উঠে আসছে এই প্রশ্নটি এখন সবথেকে বড় জায়গায় রয়েছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য যে এর দায়িত্ব থাকে প্রিসাইডিং অফিসারদের ওপরও, পোলিং পার্টিদের ওপর, অর্থাৎ যারা ভোটকর্মী হিসেবে বুথে বুথে কাজ করেছেন, রিটার্নিং অফিসারের ওপর এবং অবজারভারের ওপর। তারা কি সত্যি দায় এড়াতে পারেন? নির্বাচন কমিশনের একাংশের বক্তব্য, না, তারা দায় এড়াতে পারেন না। আগামীকাল ভোট গণনা রয়েছে, ভোট গণনার পরেই গোটা বিষয়টি নিয়ে অ্যাকশন শুরু হবে। এক্ষেত্রে কি অ্যাকশন হবে বা কি পদক্ষেপ হবে? ৩ ধরনের পদক্ষেপ হতে পারে। জেল, দ্বিতীয় পদক্ষেপ হতে পারে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু, এবং তৃতীয় পদক্ষেপ হতে পারে তাদের সাসপেনশন, অর্থাৎ তাদের সাসপেন্ড করে দেওয়া। কিন্তু এক্ষেত্রে কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটলো, নির্বাচন কমিশন কিন্তু দায় এড়াচ্ছে না। কারণ যে গাফিলতি রয়েছে সেই গাফিলতির কারণেই কিন্তু এই ফলতা বিধানসভা জুড়ে আগামী ২১শে মে ভোট নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। ফলত এর দায়িত্ব বর্তায় সংশ্লিষ্ট বিধানসভা রিটার্নিং অফিসারের ওপর। শুধু তাই নয়, সেই বুথগুলিতে যারা দায়িত্বে ছিলেন তাদের উপরে। ফলত নির্বাচন কমিশন বলছে আগামীকাল ভোট গণনা রয়েছে, তারপরেই কমিশন অ্যাকশন মোড নেবে। অর্থাৎ যারা যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, যে সমস্ত আধিকারিকদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, সেই আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কিন্তু অবশ্যই এই প্রশ্ন থেকেই যাচ্ছে যে কমিশনের এত পদক্ষেপ, তারপরেও কেন ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণের পথে হাঁটতে হলো নির্বাচন কমিশনকে। এবং আইপিএস অজয় পাল শর্মা, ফলতার দাবাং কোথায়? जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई। আমার সঙ্গে আনিসুদ্দিন রয়েছে, আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসুদ্দিন, ভোটের আগের দিন পুলিশ পর্যবেক্ষক অবজারভার অজয় পাল শর্মাকে অ্যাকশনে দেখা গেল, তাহলে ভোটের দিন যোগী রাজ্য থেকে আসা আইপিএস কি করছিলেন, এই প্রশ্নই তো উঠছে এখন। একেবারেই দেখো, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২১শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের ঘোষণার পর থেকে কিন্তু এই প্রশ্নটা ফলতা জুড়ে উঠতে শুরু করেছে। কারণ তুমি জানো যে ফলতা বিধানসভা নির্বাচনের আগেই পুলিশ অবজারভার অজয় পাল শর্মা তিনি একেবারে তৃণমূল প্রার্থীর গ্রামের বাড়িতে পৌঁছে যান এবং সেখানে ধমকের সুরে তিনি বলেন যে ফলতায় তিনি সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, এবং সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরবর্তী সময়ে দেখা যায় যে ২৯শে এপ্রিল, যেদিন একেবারে বিধানসভা নির্বাচন চলছিল, তিনি একেবারেই ফলতা বিধানসভা জুড়েই তার কনভয় নিয়ে দাপিয়ে বেরিয়েছিলেন এবং সারাটা দিন ফলতা বিধানসভায় তিনি ছিলেন, এমনটাই দাবি করেন ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। তার দাবি যে মূলত তিনি দক্ষিণ ২৪ পরগনার পুলিশ অবজারভার, কিন্তু নির্বাচনের দিন সারাদিন তাকে ফলতা বিধানসভায় দেখা গেছে। এবং এই প্রশ্নটা কিন্তু ফলতার সাধারণ মানুষ করছে যে পুলিশ অবজারভার, দাবাং অফিসার, তিনি সারাদিন এই ২৯শে এপ্রিল কি করলেন ফলতাতে, তার ফলেই কিন্তু নির্বাচন কমিশনকে এই পুরো ফলতাকেই পুনর্নির্বাচন ঘোষণা করতে হলো। বেশ, এইখানেই প্রশ্ন উঠছে যে ফলতার দাবাং কোথায়? ভোটের আগে আইপিএস অজয় পাল শর্মার দাবাংগিরি, আর সেই ফলতাতেই পুরো বিধানসভায় ফের ভোট ২১শে মে। ফলতার পর্যবেক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? ভোটের দিন কোথায় ও কি দায়িত্বে ছিলেন তিনি? ভোট কারচুপি ঠেকাতে ব্যর্থতার দায় কার?
ওসি বদল, ফের কালীঘাট থানার ওসি বদল। 24 ঘন্টার মধ্যে 3 ওসি। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়, এবার চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে কালীঘাট থানার ওসি করা হলো বলাই বাগকে। তিনি পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন। ফের ওসি বদল কালীঘাট থানার, 24 ঘন্টায় 3 ওসি। চামেলি মুখোপাধ্যায়ের জায়গায় কালীঘাট থানার নতুন ওসি বলাই বাগ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই বাগ। শনিবার সাসপেন্ড করা হয় কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার। এরপরই কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ছিলেন। সেই বদলের পরে 24 ঘন্টাও কাটল না, আরও একবার কালীঘাট থানার ওসি বদল। চামেলির বিরুদ্ধে একাধিক অভিযোগ পায় কমিশন, লালবাজারকে বলে খতিয়ে দেখতে। এরপরই ফের ওসি বদল, উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ফিরে যেতে বলা হয় চামেলিকে। গণনার ঠিক আগের দিন কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হলো বলাই বাগকে। গত 36 দিনে 3 বার কালীঘাট থানার ওসি বদল করা হলো। এ রাজ্যে ভোট ঘোষণা হয় 15 মার্চ। 29 মার্চ প্রথমবার বদলানো হয় কালীঘাট থানার ওসিকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়োগের 1 মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। 25 এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। শনিবার গৌতমকে সাসপেন্ড করে লালবাজার। তার জায়গায় কালীঘাটের ওসি করা হয় চামেলি মুখোপাধ্যায়কে। 24 ঘন্টার মধ্যেই ফের বদল, এবার কালীঘাট থানার ওসি করা হলো বলাই বাগকে। নিউজ 18 বাংলা। আগামীকাল রেজাল্ট আউট, আর তার আগে আজ সন্ধ্যে ফের ভবানীপুর বিধানসভার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা পর্ব ঘিরে চূড়ান্ত সতর্কতা তৃণমূলের অন্দরে। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কাউন্টিং সেন্টারে কি কি করতে হবে সেই বার্তা আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। আজকের এই বৈঠক কি কারণে? প্রথমত হচ্ছে যারা কাউন্টিং এজেন্ট হিসাবে যাবেন তাদের আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করতে চায় হচ্ছে তৃণমূল। এবং ভবানীপুর এবারে যেহেতু নির্বাচনের ক্ষেত্রে ভরকেন্দ্র, গোটা দেশের রাজনৈতিক মহলের যে যত রকমের আগ্রহ সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রতে নিয়ে, ফলে গণনা নিয়ে যেহেতু তৃণমূল কংগ্রেস সতর্ক থাকছে, ফলে যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তাদের সঙ্গে একবার যে সাক্ষাৎ পর্ব তা তিনি সেরে নিতে চান, এমনটাই খবর। আজকে সকাল থেকেও দেখতে পাওয়া গিয়েছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা রয়েছেন তারা এজেন্টদের সঙ্গে বসে বৈঠক করেছেন, তাদের সঙ্গেই থেকেছেন। এবং তুমি জানো যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভার্চুয়াল বৈঠক, সেই ভার্চুয়াল বৈঠকে কাউন্টিং এজেন্টদের কি ভূমিকা পালন করতে হবে, একদম তারা কি খাবার খাবেন, তারা একসাথে কোথায় থাকবেন, কি দায়িত্ব পালন করতে হবে, সে একদম যথাযথভাবে বুঝিয়ে বলে দিয়েছিলেন। এবং এই ইভিএম সংক্রান্ত টেকনিক্যাল বেশ কিছু বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়ে দেন। ফলে সেই মোতাবেক আজকে গোটা রাজ্যেরই বিভিন্ন জায়গা থেকে সেই ছবি উঠে আসছে। তোমাকে শুরুতেই বলছিলাম যেহেতু ভবানীপুর এবারে বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি আগ্রহের জায়গা, ফলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং এজেন্ট হয়ে সাখাওয়াতের মধ্যে যারা থাকবেন, কাউন্টিং সেন্টারে যারা থাকবেন, তাদের আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করা এবং আরও একবার মনে করিয়ে দেওয়া তাদের ভূমিকাটি কী হতে চলেছে সেটা বোঝার জন্যই মূলত হচ্ছে এই সাক্ষাৎ পর্বের আয়োজন করা হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। বেশ। সোমবার ভোট গণনা, এই গণনা নিয়ে এবার স্ট্র্যাটেজি। শনিবার তৃণমূলের প্রার্থী, কাউন্টিং এজেন্ট নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, 6 মাস ধরে লড়াইয়ের জন্য ধন্যবাদ, যাঁরা লড়াই করেছেন তাদের পুরস্কৃত করা হবে। তৃণমূল শুধু জিতছে না, বড় ব্যবধানে জিতছে।
200-র বেশি আসন পাবে তৃণমূল। এদিনের বৈঠকে কাউন্টিং এজেন্টদের তৃণমূল নেত্রী একগুচ্ছ নির্দেশ দেন। রাত 2টো বাজলেও কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। যতক্ষণ না তিনি বেরোতে বলবেন ততক্ষণ গণনা কেন্দ্রে থাকতে হবে। কোনো আসনে 200 থেকে 300 ব্যবধানে বিপক্ষ জিতলে রিকাউন্টিং এর দাবি করতে হবে। কাউন্টিং এজেন্টরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। দুপুরে হালকা খাবার খাবেন, বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য ইভিএম নিয়ে যাওয়ার সময় বদলাতে পারে। তাই সোমবার ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছতে হবে। 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টা ইভিএম পাল্টে দিতে পারে। রিটার্নিং অফিসারদের চিঠি দিতে হবে যাতে কাউন্টিং সেন্টারে লোডশেডিং না হয়। গণনার দিন তৃণমূলের পুরনো নতুন সকলকে ডাকতে হবে। কোনো ইগোর লড়াই করা যাবে না। বিজেপি যেখানে ওয়ার রুম করবে সেখানে পাল্টা হিসেবে তৃণমূল কর্মীদের বসাতে হবে, বিশেষ করে মহিলাদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে। মনে রাখবেন, আমরা বিরোধী দলের মতো ফাইট করছি। সিআরপিএফ তারা করলে মহিলারা তারা করবেন। মহিলাদের সব বাহিনীকে নামান। বিজেপি কোনো মতেই আসছে না, চেক করেই বলছি। বাঘের মতো লড়াই করতে হবে যাতে ওই বিড়ালগুলো বিড়ালই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, গণনার শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকবেন। সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না। ইভিএম এর সিরিয়াল নাম্বারের সঙ্গে ফর্ম 17C মেলাতে হবে। ডেটা এন্ট্রিতে ভুল করলে রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে। কাউন্টিং সেন্টারে ছাত্র, যুব, মহিলারা থাকবেন। জিতে গেছি বলে ঢিলেমি দিলে চলবে না। এদিন অভিষেক বলেন, 215-র বেশি আসন পাবে তৃণমূল, তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না, তবু শেষ চুরি ও কামড় দেবে ওই দিন। সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও ডান্ডা আর ঝান্ডা দুটোই রাখবেন। ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দেন, মহিলাদের কাউন্টিং এজেন্ট হিসেবে রাখুন। সিআরপিএফ চাইলেও ওদের গায়ে হাত দিতে পারবে না। গণনার সময় ঠিক কি কি করতে হবে তা বোঝাতে রবিবার বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। দমদম ও বারাকপুর সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে। বহু জায়গাতে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল, এক্সিট পোলের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা কি ভাবছেন। দলীয় আত্মবিশ্বাসে যাতে কোনো ঘাটতি না থাকে সে বার্তাও মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সম্পূর্ণভাবে দিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে। ক্যামেরায় রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কালীঘাট। ফলের আগে প্রার্থনা, ভগবানে ভরসা বিজেপির। রেজাল্টের আগের দিন অর্থাৎ আজ জেলায় জেলায় আমরা দেখলাম বিজেপির প্রার্থীরা মন্দিরে আর মহিলা কর্মীরা ময়দানে, স্ট্রং রুমের সামনে অবস্থানে। ভোট গোনা শেষ না হলে কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না, নির্দেশ বিজেপি নেতৃত্বের। এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট হয়েছে। 4 মে অর্থাৎ আগামী সোমবার সকাল 8টা থেকে গণনা শুরু হবে। ধাপে ধাপে জানা যাবে 294 আসনের রেজাল্ট। তার আগে মন্দিরে মন্দিরে পুজো বিজেপির। রবিবার রাজ্য জুড়ে মন্দিরে গিয়ে পুজো বিজেপি প্রার্থীদের। রবিবার বিজেপির মহিলা কর্মীদের ময়দানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় স্ট্রং রুমের বাইরে মহিলা কর্মীরা অবস্থানে বসবেন। সুষ্ঠুভাবে ভোট গণনার দাবিতে তৃণমূলের বিরুদ্ধে স্ট্রং রুমে গন্ডগোলের অভিযোগ উঠলেই বিজেপির মহিলা কর্মীরা বিক্ষোভ দেখাবেন। সোমবার রেজাল্ট, এর জন্য বিজেপি তৈরি করেছে কাউন্টিং স্ট্র্যাটেজি। গণনা নিয়ে জেলায় জেলায় বিজেপির গণনা কর্মশালা করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। বিজেপির গণনা কর্মশালায় নির্দেশ দেওয়া হয়েছে, গণনা একেবারে শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রথম কয়েক রাউন্ডের ফল দেখে গণনা কেন্দ্র ছাড়া যাবে না।
পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে, ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে। প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। রাজ্যের 77টি কাউন্টিং সেন্টারে সোমবার গণনা হবে। তার আগে শুক্রবার কলকাতায় বৈঠক করে বিজেপি। বৈঠকে ছিলেন কলকাতা এবং 2 চব্বিশ পরগনার বিজেপি প্রার্থীরা। ছিলেন বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন, গণনার শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে, প্রতিটি কাউন্টিং সেন্টার আগলে রাখতে হবে। শুক্রবার বাগডোগরাতেও বিজেপির এই গণনা কর্মশালা চলে। সেখানে ছিলেন বিজেপির উত্তরবঙ্গের প্রার্থীরা। গণনা কেন্দ্রে কি কি করণীয় কাজ আছে সেই বিষয়ে একটা আলোচনা এখানে হলো। মানুষ যে ভার্ডিক্ট দিয়েছে, মানুষ যে ভোট দিয়েছে, তাদের ভোট যেন ঠিকঠাক মতো গণনা হয়, তার জন্য যে ধরনের সচেতনতা ও সাবধানতা অবলম্বন করা দরকার, সেই বিষয়ে একটা প্রশিক্ষণ বলতে পারেন। সেই গণনায় যাতে কোনো ভুলচুক না হয়, কোনো অসুবিধা না হয়, সেই বিষয়গুলো পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির গণনা কর্মশালা হয় শনিবার। করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। নিউজ 18 বাংলা। গণনার আগে এনআইএ তলব। সুজাপুরের তৃণমূল প্রার্থীর এজেন্টকে এনআইএ নোটিশ। গণনার আগের দিন তৃণমূল নেতাদের এনআইএ তলব। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, এই নিয়ে তৃণমূল নেতৃত্ব কি বলছে? একদমই, দেখো, তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে গত 23 তারিখ মালদহে প্রথম পর্বের নির্বাচন হয়েছে, তারপরে বেশ কয়েকদিন চলে গিয়েছে, অথচ দেখা যাচ্ছে যে আগামীকাল যখন গণনা, ঠিক তার আগের মুহূর্তে আজকে তৃণমূলের নেতৃত্বকে তাদেরকে হাজিরা দিতে বলা হয় মালদহের কালিয়াচক থানায়। গত 1 এপ্রিলের একটি ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে ডাকা হয়। এর মধ্যে সুজাপুরের যিনি তৃণমূলের প্রার্থী সাবিনা ইয়াসমিন, তার ইলেকশন এজেন্ট যেমন রয়েছে, সেখানকার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, তার নাম রয়েছে, সব মিলিয়ে 9 জন নেতাকে ডাকা হয়েছে, যারা কিন্তু প্রত্যেকেই তারা এই গণনা কাজের সঙ্গে যুক্ত থাকবেন, তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন দলীয়গতভাবে। আগামীকাল তাদেরকে যেভাবে এই ঘটনা ডাকা হয়েছে, তাতে করে কিন্তু ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস এবং পুরো বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। এনআইএকেও চিঠি দিয়ে সময় হয়েছে, আজকে তারা হাজির হতে পারছেন না। রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএর অতি সক্রিয়তার অভিযোগ, তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হচ্ছে। এতদিন কোথায় ছিল, আজ কেন? ওরা এইভাবে এনআইএ তলব করে দিয়ে আমাদের ইলেকশন এজেন্ট এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের প্রতি ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। একটা ভয় দেখানো, যে ভয় দেখিয়ে যদি এরা কাউন্টিং এ না যায় বা এরা পিছিয়ে যায়, এরকম একটা ভয় দেখানো। আমরা লড়াই করে এই জায়গাটাতে জিতে এসেছি, ফলে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমরা জিতবো এবং চতুর্থবারের মতো আমরা সরকারও গঠন করব। আব্দুর রহমান তো উনি ইলেকশন, তার সব গুণের অধিকারী। তার উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসবাদী, তার সাথে যোগাযোগ তাদের আছে, বেআইনি অস্ত্র টস্ত্র, এই সমস্ত সব। সারিউল শেখ ব্লক সভাপতির এগেন্স্টে তো তৃণমূল, ওরাই হচ্ছে তার অভিযোগ করেছে, যেটা এনআইএ তদন্ত করছে। ওরা তদন্ত সাপেক্ষে যাকে মনে হবে, যারা যারা মঞ্জুর থাকবে তাদের যা উপযুক্ত শাস্তি যেভাবে হওয়া উচিত। আর আমি বলবো যে এগুলো যারা করছেন, এটা তৃণমূল কংগ্রেসের, এরাই তো হচ্ছে গলার মালা। গণনার আগে গুলি নোয়াপাড়ায়, কারণ সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ির সামনে গুলি, বাইকে এসে গুলি 2 দুষ্কৃতীর। কুন্দন সিংকে টার্গেট করে গুলির অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশের, ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। আকাশ চৌধুরী ও আমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
সব কুন্দন সিং নিজে করিয়েছে, লপুকে বলে আমাদের গোষ্ঠী আমাদের থেকে ঝাড়া করিয়েছে, কুন্দন সিং নিজে করিয়েছে, সব বিজেপির চালান করছে আমাদের ফাঁসানোর জন্য, সব ওরা নিজে করেছে। তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল ত্রিয়ঙ্কু ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থভূমিকে ইনস্ট্রাকশনে এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিং এ বিজেপির কর্মীরা না যায় তার জন্য এই চেষ্টা হয়েছে। ভয় দেখাবার জন্য কর্মীদের লিডার বাড়ির সামনে গুলি চলে তো কর্মীরা ভয় পাবে। যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এটা সাঙ্গ পাঙ্গ এদেরকে পেট্রোনাইজ করছে, ওই এদিকে সোমনাথ আর ওদিকে ত্রিয়ঙ্কু ভট্টাচার্য। পুলিশ প্রশাসন দেখছে যে ফুটেজটা এখনকার না 6 মাস আগে না 1 বছর আগে না তারই কোনো লোক করেছে। সঞ্জয় সিং, অর্জুন সিং এর ভাইপো এবং রাজেশ কুমারের সাথে যাকে দেখা যাচ্ছে, সে তৃণমূল কংগ্রেস কর্মী তাপস দাসের উপরে 3 রাউন্ড গুলি চালিয়েছে, কিন্তু এখনও সে ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতার হয়নি। তাকে পুলিশ এখনও ছাড়পত্র দিয়ে রেখেছে। তাহলে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, নিশ্চয়ই তদন্ত হবে। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে। ভোট গণনার দিন অর্থাৎ আগামীকাল সোমবার ঝড় বৃষ্টির আশঙ্কা। আগামীকাল দুপুর থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গেও কেমন আবহাওয়া থাকবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং লন্ডভন্ড হওয়ার আশঙ্কা রয়েছে। আমার সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? একদমই, রাজ্য জুড়েই ভারী বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো তীব্র হাওয়া, যাতে লন্ডভন্ড হয়ে যেতে পারে বেশ কিছুক্ষণের জন্য, এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ দিয়ে আসি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় ভারী বৃষ্টি যেমন থাকবে, তবে সবথেকে বেশি ঝড়ে লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা বেশি মালদা জেলাতে। মালদা জেলাতে 60 কিলোমিটার গতিবেগে এবং তার থেকে তীব্র গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার তীব্র গতিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও রয়েছে। ভারী বৃষ্টি 3 জেলাতে হতে পারে। ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা এবং হুগলি, এই 3 জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার তীব্র ঝড়ের সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জায়গাতেই। দমকা হাওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে, মেনলি মালদা এই সাইডটায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 4 তারিখে।